আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। কিন্তু আমি আরও কিছু কথা বলতে চাই। রুদ্রের গল্পের মাধ্যমে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছি যেগুলো আপনাদের জানানো প্রয়োজন। রুদ্রের সম্পূর্ণ সুস্থ হওয়ার ৩ বছর পর একদিন আমার ক্লিনিকে আরও একটি পরিবার এলো। তাদের ছেলে অভিজিতের সমস্যা প্রায় রুদ্রের মতোই। কিন্তু অভিজিতের কেসটা ছিল আরও জটিল। অভিজিতের বয়স ১৯। সে তার মায়ের সাথে শুধু অস্বাভাবিক আচরণই করে না, সে তার বোনের সাথেও অদ্ভুত আচরণ করে। তার বোন তনুর বয়স ১৬। অভিজিত তনুকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অভিজিতের মা রিমা দেবী আমার কাছে কান্না করতে করতে বললেন, ডক্টর, আমি আর পারছি না। অভিজিত আমাকে এক পাও নিজে নিতে দেয় না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে সে আমার সাথে এরকম আচরণ করে। রিমা দেবী আরও বললেন, অভিজিত তার বোনের সাথেও অদ্ভুত আচরণ করে। তনুর কোনো বন্ধু বাড়িতে এলে সে রেগে যায়। বলে যে বোন তার দায়িত্ব। আমি বুঝতে পারলাম যে এই কেসটা আরও জটিল। আমি অভিজিতের সাথে প্রথম সেশনে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সে খুবই আগ্রাসী আচরণ করল। বলল, ডক্টর, আমার কোনো সমস্যা নেই। আমি আমার পরিবারকে রক্ষা করি। এটা আমার দায়িত্ব। আমি অভিজিৎকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। কিন্তু সে শুনতে চাইল না। সে বলল, ডক্টর, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমিই পরিবারের প্রধান। আমি আমার মা এবং বোনকে সুরক্ষা দেব। আমি বুঝতে পারলাম যে অভিজিতের সমস্যা শুধু মায়ের প্রতি আকর্ষণ নয়। সে একটা পুরুষতান্ত্রিক মানসিকতায় ভুগছে। সে মনে করে যে নারীরা তার সুরক্ষার প্রয়োজন। আমি অভিজিতের পারিবারিক ইতিহাস জানার চেষ্টা করলাম। জানতে পারলাম যে তার বাবা খুবই কঠোর স্বভাবের ছিলেন। তিনি পরিবারের সবাইকে নিয়ন্ত্রণ করতেন। রিমা দেবী এবং তনু কোনো স্বাধীনতা পেত না। অভিজিতের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলে অভিজিত মনে করল যে এখন তাকেই পরিবারের সেই ভূমিকা নিতে হবে। সে তার বাবার মতোই আচরণ করতে শুরু করল। কিন্তু অভিজিতের মধ্যে তার বাবার মতো কঠোরতার পাশাপাশি ছিল অস্বাভাবিক ভালোবাসা। সে তার মা এবং বোনকে নিয়ন্ত্রণ করত, কিন্তু একই সাথে তাদের প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ ছিল। রিমা দেবী আমাকে বললেন, ডক্টর, অভিজিত আমাকে বলে যে সে আমাকে বিয়ে করিয়ে দেবে না। বলে যে আমি তার দেখাশোনা করব সারা জীবন। আমি বুঝতে পারলাম যে এটা একটা জটিল মানসিক সমস্যা। তনুও আমার কাছে এসে কান্না করে বলল, ডক্টর, আমি আর পারছি না। ভাইজা আমাকে স্কুলের বাইরে কোথাও যেতে দেয় না। আমার কোনো বন্ধুর সাথে কথা বলতে দেয় না। তনুর কথা শুনে আমার খুব মন খারাপ হল। আমি অভিজিতের চিকিৎসা শুরু করলাম। কিন্তু সে প্রথম দিকে খুবই অসহযোগী ছিল। সে মনে করত যে তার আচরণ সঠিক। তাকে বোঝানো খুবই কঠিন ছিল। আমি রুদ্রের সাহায্য নিলাম। রুদ্র অভিজিতের সাথে কথা বলে তার অভিজ্ঞতা শেয়ার করল। রুদ্র বলল, অভিজিত, আমিও তোমার মতো ছিলাম। কিন্তু আমি বুঝতে পেরেছি যে এভাবে পরিবারের ক্ষতি হয়। অভিজিত প্রথমে রুদ্রের কথা শুনতে চাইল না। কিন্তু রুদ্র ধৈর্য ধরে তার সাথে কথা বলতে থাকল। আস্তে আস্তে অভিজিত রুদ্রের কথা শুনতে শুরু করল। রুদ্র অভিজিতকে বলল, তুমি মনে করো তুমি তোমার পরিবারকে রক্ষা করছ। কিন্তু আসলে তুমি তাদের দম বন্ধ করে দিচ্ছ। তারা নিজেদের মতো বাঁচতে পারছে না। এই কথা শুনে অভিজিত চিন্তায় পড়ে গেল। সে বলল, কিন্তু আমি তো তাদের ভালোবাসি। আমি তাদের ক্ষতি চাই না। রুদ্র বলল, ভালোবাসা মানে নিয়ন্ত্রণ করা নয়। ভালোবাসা মানে তাদের খুশি রাখা। ধীরে ধীরে অভিজিত তার ভুল বুঝতে পারল। সে তার মা এবং বোনের কাছে ক্ষমা চাইল। বলল, মা, আমি জানতাম না যে আমি তোমাদের কষ্ট দিচ্ছি। আমি ভাবতাম আমি তোমাদের রক্ষা করছি। রিমা দেবী তার ছেলেকে কোলে নিয়ে বললেন, অভিজিত, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। কিন্তু আমারও একটা স্বাধীন জীবনের প্রয়োজন আছে। তনুও তার ভাইকে বলল, ভাইজা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমারও বন্ধুবান্ধবদের সাথে মিশতে ইচ্ছে করে। অভিজিতের চিকিৎসা চলতে থাকল। তার কেসটা রুদ্রের চেয়ে একটু ভিন্ন ছিল। রুদ্রের সমস্যা ছিল শুধু তার মায়ের প্রতি। কিন্তু অভিজিতের সমস্যা ছিল সব নারীর প্রতি একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আমি অভিজিতকে জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে কথা বলতে শুরু করলাম। তাকে বুঝিয়ে বললাম যে নারীরাও স্বাধীন মানুষ। তাদেরও নিজস্ব ইচ্ছা এবং স্বপ্ন আছে। অভিজিত প্রথমে এই কথাগুলো বুঝতে পারছিল না। সে বলল, কিন্তু ডক্টর, পুরুষরা তো নারীদের রক্ষা করে। এটা তো স্বাভাবিক। আমি তাকে বললাম, অভিজিত, রক্ষা করা আর নিয়ন্ত্রণ করা এক জিনিস না।
আমি অভিজিতের সাথে অনেক দিন কাজ করলাম। তাকে বুঝিয়ে বললাম যে সত্যিকারের ভালোবাসা হল অন্যের স্বাধীনতাকে সম্মান করা। নিজের ভয় বা নিরাপত্তাহীনতার জন্যে অন্যকে বন্দী করা ঠিক নয়। কয়েক মাস চিকিৎসার পর অভিজিতের উল্লেখযোগ্য উন্নতি হল। সে তার মা এবং বোনকে স্বাধীনতা দিতে শুরু করল। রীমা দেবী আবার তার বন্ধুবান্ধবদের সাথে মিশতে পারলেন। তনু স্কুলের বাইরের কার্যকলাপে অংশ নিতে পারল। অভিজিত একটা চাকরি পেল। সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একটা মেয়ের সাথে তার পরিচয় হল। নাম সুমিত্রা। সুমিত্রা একজন স্বাধীনচেতা মেয়ে। সে অভিজিৎকে আরও পরিবর্তিত হতে সাহায্য করল। অভিজিত এবং সুমিত্রার সম্পর্ক ছিল সম্পূর্ণ স্বাস্থ্যকর। তারা একে অপরকে সম্মান করত। অভিজিত সুমিত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত না, বরং তার স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করত। 2 বছর পর অভিজিত এবং সুমিত্রার বিয়ে হল। এটা একটা আনন্দের বিয়ে ছিল। অভিজিতের পুরো পরিবার খুশি ছিল। তারা দেখতে পাচ্ছিল যে অভিজিত কতটা পরিবর্তিত হয়েছে। কিন্তু অভিজিতের গল্পেও একটা মোড় আছে। তার বিয়ের 6 মাস পর সুমিত্রা আমার কাছে এলো। সে বলল, ডক্টর, অভিজিত অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে তার পুরনো স্বভাব ফিরে আসে। সুমিত্রা জানালো যে অভিজিত কখনো কখনো তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে। তার দেরিতে বাড়ি ফেরা নিয়ে অস্থির হয়ে পড়ে। তার বন্ধুদের সাথে মিশতে অস্বস্তি বোধ করে। আমি বুঝতে পারলাম যে অভিজিতের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হয়নি। তার গভীরে এখনও নিরাপত্তাহীনতা রয়ে গেছে। আমি তার সাথে আবার কাজ শুরু করলাম। এবার আমি অভিজিতের অতীতের আরও গভীরে গেলাম। জানতে পারলাম যে তার বাবার মৃত্যুর পর সে অনেক ভয় পেয়েছিল। এই থেরাপির পর অভিজিত অনেক স্থিতিশীল হয়ে উঠল। সে সুমিত্রাকে পূর্ণ স্বাধীনতা দিতে পারল। তাদের সম্পর্ক আরও মজবুত হল। অভিজিত এবং সুমিত্রার একটি ছেলে হল। নাম রাখা হল অর্ণব। অভিজিত একজন খুব ভালো বাবা হয়ে উঠল। সে নিশ্চিত করল যে তার ছেলে একটা সুস্থ পরিবেশে বড় হয়। অভিজিতের গল্প থেকে আমি শিখলাম যে মানসিক সমস্যার চিকিৎসা একটা চলমান প্রক্রিয়া। একবার ভালো হয়ে গেলেই যে সব সমস্যার সমাধান হয়ে যায় তা নয়। নিয়মিত যত্ন এবং সচেতনতা দরকার। আমি আমার ক্লিনিকে এরকম আরও অনেক কেস দেখেছি। প্রতিটি কেস থেকেই আমি কিছু না কিছু নতুন শিখেছি। মানুষের মন অনেক জটিল। একেকজনের সমস্যা একেক রকম। একদিন আমার ক্লিনিকে আরেকটি পরিবার এলো। তাদের মেয়ে প্রিয়াঙ্কার সমস্যা অন্যরকম। সে তার বাবার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটা একটা বিপরীত কেস ছিল। প্রিয়াঙ্কার বয়স 17। সে তার বাবা রাহুলের প্রতি এমনভাবে আচরণ করে যেটা একটা মেয়ের করা উচিত নয়। সে তার বাবার সাথে অতিরিক্ত সময় কাটাতে চায়। তার বাবার অন্য কোনো কাজে মনোযোগ দিলে রেগে যায়। প্রিয়াঙ্কার মা শর্মিলা আমার কাছে এসে বললেন, ডক্টর, আমি বুঝতে পারছি না কি করব। প্রিয়াঙ্কা তার বাবাকে নিয়ে পাগল। আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমি বুঝতে পারলাম যে এটা ইলেকট্রা কমপ্লেক্সের একটা কেস। ইলেকট্রা কমপ্লেক্স হল অডিপাস কমপ্লেক্সের বিপরীত, যেখানে একটা মেয়ে তার বাবার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে এবং তার মায়ের প্রতি প্রতিদ্বন্দ্বিতার মনোভাব রাখে। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে খুবই রক্ষণাত্মক ছিল। সে বলল, ডক্টর, আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমিও তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি বুঝতে পারলাম যে এই কেসটাও জটিল। আমি প্রিয়াঙ্কার পারিবারিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলাম। জানতে পারলাম যে রাহুল এবং শর্মিলার মধ্যে প্রায়ই ঝগড়া হয়। তাদের বিয়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। রাহুল তার স্ত্রীর সাথে কথা কম বলে, কিন্তু তার মেয়ের সাথে অনেক সময় কাটায়। প্রিয়াঙ্কাও এই মনোযোগ উপভোগ করে। আস্তে আস্তে তার মধ্যে তার বাবার প্রতি অস্বাভাবিক নির্ভরশীলতা তৈরি হয়েছে। আমি রাহুলের সাথে কথা বললাম। তিনি বললেন, ডক্টর, প্রিয়াঙ্কা আমার একমাত্র মেয়ে। আমি তাকে ভালোবাসি। আমি তাকে বুঝিয়ে বললাম যে ভালোবাসা এবং অতিরিক্ত নির্ভরশীলতা এক জিনিস নয়। আমি দেখলাম যে রাহুল নিজেও কিছুটা সমস্যায় আছে। তিনি তার স্ত্রীর সাথে সম্পর্কের সমস্যা থেকে মুক্তি পেতে মেয়ের কাছে আশ্রয় নিয়েছেন। এটা একটা অস্বাস্থ্যকর প্যাটার্ন। আমি রাহুল এবং শর্মিলার জন্যে কাপল কাউন্সেলিংয়ের ব্যবস্থা করলাম। তাদের বৈবাহিক সম্পর্কের উন্নতি না হলে প্রিয়াঙ্কার সমস্যার সমাধান সম্ভব নয়। একই সাথে আমি প্রিয়াঙ্কার সাথেও কাজ করতে শুরু করলাম। তাকে বুঝিয়ে বললাম যে তার বাবার প্রতি ভালোবাসা স্বাভাবিক, কিন্তু সেই ভালোবাসা যেন অস্বাভাবিক আকার না নেয়। প্রিয়াঙ্কার চিকিৎসা অনেক সময় নিল।
কারণ তার সমস্যা শুধু তার একার নয়। তার পুরো পারিবারিক গতিশীলতা এর সাথে জড়িত ছিল। ধীরে ধীরে রাহুল এবং শর্মিলার সম্পর্কের উন্নতি হল। তারা একে অপরের সাথে আরও ভালোভাবে কথা বলতে শুরু করল। রাহুল বুঝতে পারল যে তার মেয়ের সাথে অতিরিক্ত সময় কাটানো ঠিক নয়। প্রিয়াঙ্কাও আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করল। সে তার মায়ের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলল। তার বাবার প্রতি ভালোবাসা থাকল, কিন্তু সেটা হয়ে উঠল একটা স্বাভাবিক পিতাকন্যার সম্পর্ক। প্রিয়াঙ্কা কলেজে ভর্তি হল। সেখানে নতুন বন্ধুবান্ধব পেল। একটা ছেলের সাথে তার পরিচয় হল। নাম অমিত। অমিতের সাথে প্রিয়াঙ্কার একটা স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে উঠল। প্রিয়াঙ্কার গল্প থেকে আমি শিখলাম যে পারিবারিক সমস্যা প্রায়ই আন্তঃসংযুক্ত। একজনের সমস্যার জন্যে অন্যরাও দায়ী থাকতে পারে। সমাধানের জন্যে পুরো পরিবারের সাথে কাজ করতে হয়। আমি এরকম আরও অনেক কেস দেখেছি। কিছু কেস সফল হয়েছে, কিছু কেসে আংশিক সাফল্য পেয়েছি। কিছু কেসে দুঃখজনকভাবে তেমন উন্নতি হয়নি। একটা কেস আমার খুব মনে পড়ে। একজন মা এসেছিলেন তার ছেলে সুব্রতকে নিয়ে। সুব্রতের বয়স 25। সে তার মায়ের প্রতি এতটাই আসক্ত যে সে কখনো বাড়ি থেকে বের হয় না। চাকরি করে না। কোনো বন্ধুবান্ধব নেই। সুব্রতের মা বিনীতা দেবী একা এসে আমার কাছে কান্না করে বললেন, ডক্টর, আমার ছেলে আমাকে ছাড়া কিছুই করতে পারে না। সে বলে আমি মরে গেলে সেও মরে যাবে। আমি বুঝতে পারলাম যে এটা একটা অত্যন্ত গুরুতর কেস। আমি সুব্রতকে দেখার জন্যে তাদের বাড়ি গেলাম। দেখলাম সুব্রত একটা 20 বছর বয়সী ছেলের মতো আচরণ করছে। সে তার মায়ের কোল থেকে নামতে চায় না। তার মায়ের সাথে একই বিছানায় ঘুমায়। আমি বুঝতে পারলাম যে সুব্রতের মানসিক বিকাশ থেমে গেছে। সে এখনও একটা শিশুর মতো আচরণ করে। এই অবস্থা রাত 12টায় আমার হঠাৎ মাথা ব্যথা শুরু হল। ছেলে দৌড়ে ফার্মেসিতে গেল ওষুধ কিনতে। ফিরে এসে বলল, মা, দোকানদার বলেছে গর্ভবতী মহিলাদের এই ট্যাবলেট খাওয়া যায় না। আমি অবাক হয়ে বললাম, গর্ভবতী কেন বলল? সে লজ্জিত হয়ে বলল, আমি বলেছি আমার প্রেগন্যান্ট ওয়াইফের মাথা ব্যথা। আমি রেগে গিয়ে বললাম, কেন এমন বললি? ছেলে আমার পায়ে মাথা রেখে কান্না করতে করতে বলল, মা, কারণ আমি প্রতিদিন স্বপ্ন দেখি তুমি আমার স্ত্রী হয়ে আমার সন্তান পেটে নিয়ে আছো। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হয়ে আমার বাচ্চার জন্ম দাও। রাতের নিস্তব্ধতায় তার কান্নার আওয়াজ আর ফার্মেসির ওষুধের গন্ধ আমার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রণবীর সেন, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, রুদ্র আর প্রিয়া। রুদ্র 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই অভূতপূর্ব গল্পটা শুরু হয়েছিল সেই রাতেই। রুদ্রের কথা শুনে আমি প্রথমে খুব রেগে গিয়েছিলাম। কিন্তু তার চোখের পানি আর অসহায়ত্ব দেখে আমার মন কেমন করে উঠল। আমি তাকে বললাম, রুদ্র, তুই কি বলছিস? এসব কথা বলতে নেই। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছুতেই তোমাকে ভুলতে পারি না। প্রতিরাতে তোমার স্বপ্ন দেখি। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। রুদ্রের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমার স্বামী রণবীর অফিসের কাজে কলকাতা গেছে 3 দিনের জন্যে। প্রিয়া তার বান্ধবীর বাসায় স্লিপওভারে। ঘরে শুধু আমি আর রুদ্র। পরের দিন সকালে রুদ্র আমার কাছে এসে বলল, মা, কাল রাতে যা বলেছি সেজন্যে দুঃখিত। কিন্তু আমি মিথ্যে বলিনি। আমি সত্যিই তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমি তখনও রাগ করে বললাম, রুদ্র, এসব কথা আর বলবি না। আমি তোর মা। কিন্তু সে বলল, মা, তুমি আমার মা হলেও তুমি একজন নারী। আর আমি একজন পুরুষ। আমি তোমার প্রেমে পড়েছি। দিনটা খুব কষ্ট করে কাটালাম। রুদ্র বারবার আমার কাছে আসার চেষ্টা করছিল। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। সন্ধেবেলা রুদ্র আমাকে বলল, মা, আমি জানি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। কিন্তু আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাই না। আমি চাই তুমি আমার ভালোবাসা বুঝো। রাতের খাবারের সময় রুদ্র আমার খুব কাছে বসল। আমি অস্বস্তি বোধ করছিলাম। সে আমার হাতে হাত রেখে বলল, মা, আমি তোমার জন্যে পাগল হয়ে গেছি। তুমি এত সুন্দরী, এত আকর্ষণীয়।
আমি আর নিজেকে সামলাতে পারছি না, আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রুদ্র, তুই একটু বেশিই বলে ফেলছিস। কিন্তু রুদ্র থামল না। সে বলল, মা, আমি তোমার স্বামী হতে চাই। তোমার সাথে সংসার করতে চাই। তোমার পেটে আমার সন্তান দেখতে চাই। এসব কথা শুনে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি উঠে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু রুদ্র আমার হাত ধরে ফেলল। মা, তুমি কি একবারও ভেবে দেখেছ যে আমিও একজন পুরুষ? আমারও একজন নারীর প্রয়োজন। আর তুমি হচ্ছ আমার আদর্শ নারী। তোমার চেয়ে সুন্দরী কাউকে আমি দেখিনি। রুদ্রের কথায় আমার গা কেমন করে উঠল। আমি বললাম, রুদ্র, তোর মনটা খারাপ হয়ে গেছে। তুই ডাক্তার দেখা। কিন্তু রুদ্র হেসে বলল, মা, আমার মন খারাপ নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমরা খুব সুখে থাকব। আমি তোমাকে রানীর মতো রাখব। সেই রাতে আমি ভয়ে ভয়ে ঘুমিয়েছিলাম। রুদ্র আমার দরজায় এসে কড়া নাড়ল কয়েকবার। বলল, মা, আমি তোমার সাথে থাকতে চাই। দরজা খোলো। আমি দরজা খুলিনি। ভোরবেলা যখন ঘুম ভাঙল দেখি রুদ্র আমার দরজার সামনে মেঝেতে শুয়ে আছে। আমি তাকে ডেকে তুললাম। সে বলল, মা, আমি সারারাত তোমার দরজার সামনে পাহারা দিয়েছি। কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আমি বললাম, রুদ্র, তুই এভাবে কেন শুয়েছিলি? সে বলল, মা, আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম। তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনতে চেয়েছিলাম। সকালের নাস্তার সময় রুদ্র আমাকে খাওয়াতে চাইল। বলল, মা, আমি তোমাকে খাওয়াব। তুমি আমার রানী। আমি তার হাত থেকে খাবার নিতে চাইলাম না। কিন্তু সে জোর করে আমার মুখে খাবার তুলে দিল। বলল, মা, তুমি আমার স্ত্রী। স্ত্রীকে স্বামী খাওয়ায়। এভাবে কয়েকদিন কেটে গেল। রুদ্র আমাকে ছাড়ছেই না। আমি যেখানে যাই সেখানেই চলে আসে। আমি রান্নাঘরে গেলে সেও আসে। বাথরুমে গেলে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। বলল, মা, আমি তোমার নিরাপত্তার জন্য চিন্তিত। একদিন আমি তাকে বললাম, রুদ্র, তোর বন্ধুদের সাথে ঘুরতে যা। মনটা ভালো হবে। কিন্তু সে বলল, মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারব না। তুমিই আমার সব। আমি বুঝতে পারছিলাম যে রুদ্র সত্যিই আমাকে নিয়ে পাগল হয়ে গেছে। রুদ্র আমার কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করতে চাইত। বলল, মা, আমি তোমার সেবা করব। তুমি শুধু আরাম করো। আমি তাকে বললাম, রুদ্র, তুই ছেলে। এসব কাজ তোর করতে হয় না। কিন্তু সে বলল, মা, আমি তোমার জন্যে সব করব। তুমি আমার জীবন। একদিন রুদ্র আমার জন্যে ফুল নিয়ে এলো। বলল, মা, এই ফুলগুলো তোমার মতোই সুন্দর। তুমি আমার কাছে এই ফুলের চেয়েও বেশি সুন্দর। সে আমার চুলে ফুল পরিয়ে দিতে চাইল। আমি তাকে বারণ করলাম। কিন্তু সে বলল, মা, স্বামী স্ত্রীকে সাজিয়ে দেয়া। আমিও তোমাকে সাজিয়ে দিতে চাই। রুদ্র আমার সাথে একসাথে খেতে চাইত। বলল, মা, আমরা একসাথে খাব। স্বামী স্ত্রী একসাথে খায়। আমি বললাম, রুদ্র, আমরা মা ছেলে। আমরা স্বামী স্ত্রী নই। কিন্তু সে বলল, মা, আমার কাছে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে স্ত্রীর মতোই ভালোবাসি। একদিন রাতে রুদ্র আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে ঘুমাতে চাই। আমি একা ঘুমাতে পারি না। আমি তাকে বললাম, রুদ্র, তুই তোর রুমে গিয়ে ঘুমা। কিন্তু সে বলল, মা, আমি তোমার পাশে শুয়ে থাকব শুধু। কিছু করব না। আমি তাকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না। রুদ্র আমার বিছানার পাশে চেয়ার টেনে বসে রইল সারারাত। বলল, মা, আমি তোমার পাহারা দিচ্ছি। কোনো খারাপ স্বপ্ন যেন তোমাকে কষ্ট দিতে না পারে। আমি সারারাত ঠিকমতো ঘুমাতে পারিনি। রুদ্র আমার দিকে তাকিয়ে থাকছিল। সকালে উঠে দেখি রুদ্র আমার জন্যে চা বানিয়ে রেখেছে। বলল, মা, তোমার পছন্দের মতো করে চা বানিয়েছি। তুমি খুশি হবে। চায়ে সত্যিই অনেক ভালো স্বাদ ছিল। আমি তাকে বললাম, রুদ্র, চা খুব ভালো হয়েছে। সে খুশি হয়ে বলল, মা, আমি তোমার জন্যে আরও অনেক কিছু করতে পারি। দিনে দিনে রুদ্রের আচরণ আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহারের জিনিসপত্র নিয়ে খেলত। আমার কাপড় গন্ধ নিয়ে দেখত। আমার চুলের ক্লিপ, লিপস্টিক এসব সে লুকিয়ে রাখত। একদিন আমি তার রুমে গিয়ে দেখি আমার অনেক জিনিস সেখানে রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, রুদ্র, এসব কেন নিয়েছিস? সে লজ্জা পেয়ে বলল, মা, আমি তোমার কাছে থাকতে না পারলে এইসব দেখে তোমাকে মনে করি। তোমার গন্ধ পাই। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, রুদ্র, এসব কি করছিস? রুদ্র কান্না করে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। তুমি আমার সব। তোমার ছাড়া আমি কিছুই না। তার কান্না দেখে আমার মন খারাপ হয়ে গেল। আমি তাকে কোলে নিয়ে বললাম, রুদ্র, তুই আমার ছেলে। আমি তোর মা। আমি তোকে ভালোবাসি, কিন্তু মা হিসেবে।
কিন্তু রুদ্র বলল, মা, আমি তোমাকে মা হিসেবে নয়, স্ত্রী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা সম্ভব নয়। কিন্তু সে কিছুতেই শুনতে চাইল না। একদিন রুদ্র আমাকে নিয়ে বাজারে গেল। সেখানে সে আমাকে বলল, মা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে চাই। তুমি খুব সুন্দর লাগবে। আমি বললাম, রুদ্র, আমার শাড়ির প্রয়োজন নেই, কিন্তু সে জোর করে আমার জন্যে একটি লাল রঙের শাড়ি কিনে দিল। বলল, মা, এই শাড়িটা পরে আমাদের বিয়ের ছবি তুলব। বাড়ি ফেরার পথে রুদ্র আমার হাত ধরে হাঁটছিল। রাস্তার লোকজন আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম। রুদ্র বলল, মা, লোকেরা আমাদের দেখে ভাবছে আমরা স্বামী স্ত্রী। আমি খুব খুশি। বাড়ি পৌঁছে রুদ্র আমাকে সেই লাল শাড়িটা পরতে বলল। আমি রাজি হলাম না। কিন্তু সে অনুরোধ করে বলল, মা, একবার পরে দেখো। তুমি কেমন লাগো দেখি। আমি অগত্যা শাড়িটা পরলাম। রুদ্র আমাকে দেখে বলল, মা, তুমি একদম নতুন বউয়ের মতো লাগছ। আমি তোমাকে নিয়ে কত গর্বিত। তারপর রুদ্র আমার সাথে অনেক ছবি তুলল। বলল, মা, এগুলো আমাদের বিয়ের ছবি। আমি এগুলো ফ্রেম করে রাখব। আমি তাকে বললাম, রুদ্র, এসব ছবি তুলিস না। কিন্তু সে বলল, মা, আমি তোমার স্মৃতি রাখতে চাই। সেদিন রাতে রুদ্র আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখেছি। আমরা দুজনে মিলে রান্না করছি, একসাথে খাচ্ছি, একসাথে টিভি দেখছি। আমি বললাম, রুদ্র, এসব শুধু স্বপ্ন। কিন্তু সে বলল, মা, আমি এই স্বপ্ন সত্যি করতে চাই। পরের দিন রুদ্র আমাকে নিয়ে মন্দিরে গেল। সেখানে সে বলল, মা, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা একসাথে থাকতে পারি। আমি তাকে বললাম, রুদ্র, ভগবানের কাছে এসব চাওয়া ঠিক না। কিন্তু সে বলল, মা, ভালোবাসা কোনো পাপ না। আমি তোমাকে পবিত্র মনে ভালোবাসি। মন্দিরে রুদ্র আমার জন্যে প্রসাদ নিয়ে এল। বলল, মা, এই প্রসাদ খেলে আমাদের ভালোবাসা আরও পবিত্র হবে। আমি প্রসাদ খেলাম। রুদ্র খুশি হয়ে বলল, মা, এখন আমরা ভগবানের আশীর্বাদ পেয়েছি। বাড়ি ফেরার পথে রুদ্র আমাকে বলল, মা, আমি একটা চাকরি খুঁজব। তারপর আমরা আলাদা বাড়িতে থাকব। শুধু আমরা দুজনে। আমি বললাম, রুদ্র, তোর বাবা, তোর বোনের কি হবে? সে বলল, মা, আমার কাছে তুমিই সব। অন্য কেউ দরকার নেই। সেদিন সন্ধ্যায় রুদ্র আমাকে নিয়ে ছাদে গেল। সেখানে সে আমার হাত ধরে বলল, মা, চাঁদের আলোতে তুমি কত সুন্দর লাগছ। আমি তোমাকে নিয়ে এই চাঁদের নিচেই থাকতে চাই সারা জীবন। আমি তার হাত সরিয়ে দিলাম। কিন্তু সে আবার ধরল। বলল, মা, তোমার হাত এত নরম। আমি এই হাত ছাড়তে চাই না। রুদ্র আমাকে চাঁদের আলোতে নাচতে বলল। বলল, মা, আমাদের বিয়েতে আমরা এভাবেই নাচব। আমি নাচতে রাজি হলাম না। কিন্তু সে আমার হাত টেনে নিজেই নাচতে শুরু করল। বলল, মা, দেখো আমি কত ভালো নাচতে পারি। তোমার জন্যেই শিখেছি। সেদিন রাতে রুদ্র আমার জন্যে খিচুড়ি রান্না করল। বলল, মা, আমি তোমার প্রিয় খাবার বানিয়েছি। তুমি খুশি হবে। খিচুড়ি সত্যিই ভালো হয়েছিল। আমি তাকে বললাম, রুদ্র, তুই কখন রান্না শিখলি? সে বলল, মা, আমি তোমার জন্যে সব শিখেছি। তোমাকে খুশি রাখার জন্যে। খাওয়ার সময় রুদ্র আমার মুখে খাবার তুলে দিল। বলল, মা, স্বামী স্ত্রীকে এভাবেই খাওয়ায়। আমিও তোমাকে খাওয়াবো। আমি তার হাত সরিয়ে দিতে চাইলাম। কিন্তু সে বলল, মা, আমাকে তোমার সেবা করতে দাও। রাতে ঘুমানোর সময় রুদ্র আমার দরজার সামনে বসে থাকল। আমি তাকে বললাম, রুদ্র, তুই তোর রুমে গিয়ে ঘুমা। কিন্তু সে বলল, মা, আমি তোমার পাহারা দিব। কোনো খারাপ লোক যেন তোমার কাছে আসতে না পারে। আমি বললাম, রুদ্র, এই বাড়িতে আমাদের ছাড়া আর কেউ নেই। কিন্তু সে বলল, মা, আমি তোমার নিরাপত্তার জন্য চিন্তিত। সারারাত রুদ্র আমার দরজার সামনে বসে রইল। মাঝে মাঝে আমি উঠে দেখতাম সে এখনও বসে আছে। ভোরবেলা যখন ঘুম ভাঙল দেখি সে ঘুমিয়ে পড়েছে দরজার সামনেই। আমি তাকে ডেকে তুললাম। সে বলল, মা, আমি তোমার পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছি। তুমি কি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু তুই এভাবে মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে যাবি। সে বলল, মা, তোমার জন্যে আমি সব সহ্য করতে পারি। এভাবে আরও কয়েকদিন কাটল। রুদ্রের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হয়ে উঠছিল। সে আমার ছায়ার মতো হয়ে গিয়েছিল। আমি যেদিকে যাই সেদিকেই চলে আসে। আমি রান্নাঘরে গেলে সেও আসে। বাগানে গেলে সেও আসে। একদিন আমি তাকে বললাম, রুদ্র, তুই কি তোর বন্ধুদের সাথে দেখা করিস না? সে বলল, মা, আমার কোনো বন্ধু নেই। তুমিই আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমিই আমার সব। আমি বুঝতে পারছিলাম যে রুদ্র সত্যিই আমাকে নিয়ে অস্বাভাবিকভাবে পাগল হয়ে গেছে। রুদ্র আমার জন্যে প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে আসত।
কখনো ফুল, কখনো চকলেট, কখনো কোনো গহনা। বলতো, মা, এটা তোমার জন্যে। তুমি আমার রানী। আমি তাকে বললাম, রুদ্র, এত টাকা খরচ করিস কেন? সে বলল, মা, তোমার জন্যে আমার সব টাকা খরচ করতে পারি। একদিন রুদ্র আমাকে বলল, মা, আমি তোমার সাথে পিকনিকে যেতে চাই। শুধু আমরা দুজনে। আমি বললাম, রুদ্র, আমাদের পিকনিকের দরকার নেই। কিন্তু সে বলল, মা, আমরা একটা সুন্দর জায়গায় যাব। সেখানে আমরা একসাথে সময় কাটাব। রুদ্র জোর করে আমাকে নিয়ে একটা পার্কে গেল। সেখানে সে আমার জন্যে আইসক্রিম কিনে দিল। বলল, মা, তুমি আইসক্রিম খাও। আমি তোমাকে খাওয়াবো। সে নিজের হাতে আমাকে আইসক্রিম খাওয়ালো। বলল, মা, তুমি খাবার সময় কত সুন্দর লাগো। পার্কে অনেক দম্পতি বসে আছিল। রুদ্র তাদের দেখে বলল, মা, দেখো ওরা কত সুখে আছে। আমরাও ওদের মতো সুখে থাকতে পারি। আমি তাকে বললাম, রুদ্র, ওরা স্বামী স্ত্রী। আমরা মা ছেলে। কিন্তু সে বলল, মা, আমার কাছে তুমি আমার স্ত্রী। পার্কে একটা জোড়া হাঁস ছিল। রুদ্র সেগুলো দেখিয়ে বলল, মা, দেখো হাঁসগুলো কত ভালোবাসে একে অপরকে। আমরাও ওদের মতো ভালোবাসি। আমি বললাম, রুদ্র, ওরা জোড়া। আমরা নই। কিন্তু সে বলল, মা, আমার কাছে আমরা এক জোড়া। বাড়ি ফেরার পথে রুদ্র আমাকে বলল, মা, আজ অনেক ভালো কাটল। আমরা আরও এরকম বেরোব। আমি কিছু বললাম না। মনে মনে ভাবছিলাম কিভাবে রুদ্রকে এই অবস্থা থেকে বের করা যায়। বাড়িতে এসে রুদ্র আমার জন্যে চা বানাল। বলল, মা, আজকের পিকনিকের স্মৃতিতে চা খাও। চা খেতে খেতে রুদ্র বলল, মা, আমি তোমাকে নিয়ে আরও অনেক জায়গায় ঘুরতে যেতে চাই। আমরা সমুদ্রে যাব, পাহাড়ে যাব। সেদিন রাতে রুদ্র আমাকে বলল, মা, আমি তোমার জন্যে একটা গান শিখেছি। তুমি শুনবে? আমি বললাম, শোনাও। সে আমার জন্যে একটা রোমান্টিক গান গাইল। গানটা সুন্দর ছিল। গাওয়া শেষে সে বলল, মা, এই গানটা আমি তোমার জন্যেই শিখেছি। তুমি আমার প্রেরণা। আমি তার গান শুনে প্রশংসা করলাম। সে খুশি হয়ে বলল, মা, আমি তোমার জন্যে আরও গান শিখব। তুমি আমার দর্শক। আমি বললাম, রুদ্র, তুই খুব ভালো গাইতে পারিস। সে বলল, মা, তোমার প্রশংসাই আমার পুরস্কার। রুদ্র প্রতিদিন আমার জন্যে কবিতা লিখত। সে বলত, মা, এই কবিতায় তোমার সৌন্দর্যের কথা লিখেছি। তুমি পড়ে দেখো, কবিতাগুলো সত্যিই সুন্দর ছিল। কিন্তু সেগুলো ছিল প্রেমের কবিতা। আমি তাকে বললাম, রুদ্র, তুই অন্য কারো জন্যে এরকম কবিতা লিখ। কিন্তু সে বলল, মা, আমি শুধু তোমার জন্যেই লিখতে পারি। একদিন রুদ্র আমাকে বলল, মা, আমি তোমার জন্যে একটা ছবি এঁকেছি। দেখবে? সে আমার একটা ছবি এঁকেছিল। ছবিটা খুবই সুন্দর হয়েছিল। আমি বললাম, রুদ্র, তুই কখন আঁকতে শিখলি? সে বলল, মা, তোমাকে আঁকার জন্যেই শিখেছি। তুমি আমার শিল্পের অনুপ্রেরণা। রুদ্র সেই ছবিটা ফ্রেম করে তার রুমে টাঙিয়ে রাখল। বলল, মা, আমি প্রতিদিন এই ছবি দেখে তোমাকে মনে করি। তুমি আমার হৃদয়ে আছো। আমি তার কথা শুনে বুঝতে পারলাম যে রুদ্র সত্যিই আমাকে নিয়ে গভীরভাবে ভাবছে। এক সপ্তাহ পর আমার স্বামী রণবীর কলকাতা থেকে ফিরে এল। রুদ্র তার বাবার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। কিন্তু আমার সাথে তার আচরণে কোনো পরিবর্তন হল না। সে এখনও আমাকে বিশেষভাবে ভালোবাসার কথা বলত। রণবীর একদিন আমাকে জিজ্ঞেস করল, মিতালি, রুদ্রের আচরণ কেমন অদ্ভুত লাগছে। সে কি ঠিক আছে? আমি কি বলবো বুঝতে পারলাম না। বললাম, সে ঠিক আছে। একটু মনমরা লাগছে। রণবীর বলল, সে তো তোর পিছন পিছন ঘুরছে সব সময়। রুদ্র যখন জানল যে তার বাবা আমার সাথে তার সম্পর্কে কথা বলেছে, সে আমার কাছে এসে বলল, মা, তুমি বাবাকে আমাদের কথা বলেছ? আমি বললাম, না, আমি কিছু বলিনি। সে স্বস্তি পেয়ে বলল, মা, আমাদের ব্যাপারটা শুধু আমাদের মধ্যেই থাকুক। কিন্তু রণবীর খেয়াল করতে শুরু করল যে রুদ্র আমার সাথে খুব বেশি সময় কাটায়। সে আমাকে বলল, মিতালি, রুদ্রটা কি একটু বেশিই মায়ের পিছনে ঘুরছে? সে তো বড় হয়ে গেছে। আমি বললাম, ছেলেরা মায়ের সাথে বেশি থাকে। কিন্তু রণবীর সন্দেহ করতে শুরু করল। একদিন রণবীর হঠাৎ বাড়িতে এসে দেখে রুদ্র আমার পাশে বসে আছে। আর আমি রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রণবীর বলল, এত বড় ছেলেও মায়ের কোলে বসে? রুদ্র তখন উঠে গিয়ে বলল, বাবা, আমার মাথা ব্যথা ছিল। কিন্তু রণবীরের সন্দেহ আরও বেড়ে গেল। সে লক্ষ্য করতে লাগল যে রুদ্র সব সময় আমার কাছাকাছি থাকে। আমার সাথে কথা বলার সময় তার চোখে অন্যরকম ভাব থাকে। রুদ্র আমার দিকে যেভাবে তাকায় সেটা একজন ছেলের মায়ের দিকে তাকানোর মতো নয়। একদিন রণবীর রুদ্রকে জিজ্ঞেস করল, রুদ্র, তুই কি কোনো মেয়ের সাথে প্রেম করিস? রুদ্র বলল, না বাবা, আমি কারো সাথে প্রেম করি না। রণবীর বলল, তোর বয়স হয়েছে। কোনো ভালো মেয়ে পছন্দ করলে বলিস। কিন্তু রুদ্র বলল, বাবা, আমার কারো দরকার নেই।
রণবীর আমাকে বলল, মিতালি, রুদ্রের বিয়ের কথা ভাবা উচিত। সে ২১ বছর বয়সে পৌঁছে গেছে। আমি বললাম, সে এখনও পড়াশোনা করছে। বিয়ের কি দরকার? কিন্তু রুদ্র এই সিদ্ধান্তের বিরোধিতা করল। সে বলল, আমরা কেন চলে যাব? এই বাড়িতে আমাদের সব স্মৃতি। এখানেই আমি মায়ের কাছাকাছি থাকতে পেরেছি। কিন্তু রণবীর বলল, আমাদের চলে যেতেই হবে। বাড়ি বিক্রি হয়ে গেল। আমরা কলকাতায় একটা ফ্ল্যাট কিনলাম। সেখানে গিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করলাম। কিন্তু রুদ্রের অবস্থার কোনো পরিবর্তন হল না। নতুন জায়গায় গিয়েও সে আমার পিছনে ঘুরতে লাগল। নতুন জায়গায় আমরা নতুন প্রতিবেশী পেলাম। তারা আমাদের সাথে ভালো আচরণ করত। কিন্তু আস্তে আস্তে তারাও রুদ্রের অদ্ভুত আচরণ লক্ষ্য করতে শুরু করল। রুদ্র আমাকে নিয়ে বাজারে গেলে মনে হতো যেন আমরা স্বামী স্ত্রী। একদিন আমাদের পাশের ফ্ল্যাটের আন্টি আমাকে জিজ্ঞেস করল, দিদি, রুদ্র কি আপনার ছেলে নাকি স্বামী? আমার কনফিউশন হচ্ছে। আমি লজ্জা পেয়ে বললাম, উনি আমার ছেলে। আন্টি বলল, কিন্তু ওর আচরণ দেখে মনে হচ্ছে অন্যরকম। এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি খুবই বিব্রত হয়ে পড়লাম। আমি রুদ্রকে বললাম, রুদ্র, তুই আমার সাথে এভাবে থাকিস না। লোকে ভুল বোঝে। কিন্তু রুদ্র বলল, মা, লোকে যা ভাববার ভাবুক। আমি তোমাকে ছাড়তে পারব না। এর মধ্যে একদিন আমার পুরনো এক বান্ধবী আমাদের বাড়িতে এলো। সে রুদ্রের আচরণ দেখে আমাকে একা পেয়ে বলল, মিতালি, রুদ্রের আচরণ কিন্তু ঠিক না। তুমি সাবধান থেকো। আমি বললাম, সে আমার ছেলে। কোনো সমস্যা নেই। কিন্তু আমার বান্ধবী বলল, মিতালি, আমি তোমার ভালোর জন্যেই বলছি। রুদ্রের তোমার প্রতি ভালোবাসা স্বাভাবিক সীমা পার করে গেছে। এটা ঠিক না। তার কথা শুনে আমার মনে আরও চিন্তা বেড়ে গেল। রুদ্রের চিকিৎসা নতুন জায়গায় গিয়েও চালু রইল। কিন্তু নতুন চিকিৎসকও একই কথা বলল যে রুদ্র তার সমস্যা স্বীকার করছে না। তিনি পরামর্শ দিল যে রুদ্রকে কিছুদিনের জন্যে আমার থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। কিন্তু যখনই এই বিষয়ে কথা হয় রুদ্র খুব রেগে যায়। সে বলে, আমাকে মায়ের থেকে আলাদা করার চেষ্টা করো না। আমি তোমাদের সাথে যুদ্ধ করব। তার এই হুমকি শুনে আমরা আর কিছু বলতে পারি না। একদিন রাতে আমি আবার শব্দ পেয়ে ঘুম ভেঙে দেখি রুদ্র আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, রুদ্র, তুই এখানে কি করছিস? সে বলল, মা, আমি তোমার পাহারা দিচ্ছি। কলকাতায় অনেক খারাপ লোক আছে। আমি তাকে বললাম, রুদ্র, আমার পাহারা দেওয়ার দরকার নেই। তুই তোর রুমে গিয়ে ঘুমা। কিন্তু সে বলল, মা, আমি তোমার নিরাপত্তা নিশ্চিত না করে ঘুমাতে পারি না। আমি জোর করে তাকে তার রুমে পাঠিয়ে দিলাম। পরের দিন আমি রণবীরকে এই ঘটনা জানালাম। রণবীর বলল, মিতালি, রুদ্রকে আমাদের এই ফ্ল্যাট থেকেও দূরে পাঠাতে হবে। না হলে এই অবস্থার কোনো সমাধান হবে না। কিন্তু আমি রাজি হলাম না। আমি বললাম, রণবীর, রুদ্র আমার ছেলে। আমি তাকে দূরে পাঠাতে পারব না। রণবীর বলল, কিন্তু ওর এই অবস্থায় ওকে কাছে রাখা আমাদের সবার জন্যেই ক্ষতিকর। আমি তবুও রাজি হলাম না। এভাবে আরও কয়েক মাস কাটল। রুদ্রের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে এখন আমার ছাড়া কিছুই ভাবতে পারে না। আমি বাজারে গেলে সেও যায়। আমি রান্না করলে পাশে দাঁড়িয়ে থাকে। এমনকি আমি বাথরুমে গেলেও দরজার বাইরে অপেক্ষা করে। একদিন আমি খুবই বিরক্ত হয়ে রুদ্রকে বললাম, রুদ্র, তুই আমাকে একটু একা থাকতে দে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুদ্র বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারি না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, রুদ্র, তুই এভাবে আমার পিছনে ঘুরলে আমার স্বাধীনতা নষ্ট হচ্ছে। কিন্তু রুদ্র বলল, মা, আমি তোমার স্বাধীনতা কেড়ে নিতে চাই না। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। এই অবস্থায় আমার মানসিক স্বাস্থ্য খারাপ হতে শুরু করল। আমি সব সময় টেনশনে থাকতাম। রুদ্র কি করবে, লোকে কি ভাববে, এসব নিয়ে চিন্তায় থাকতাম। রাতে ঠিকমতো ঘুম হতো না। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। জ্বর এসেছিল। রুদ্র তখন আমার সেবা করতে শুরু করল। সে আমার জন্যে ওষুধ এনে দিল, খাবার বানিয়ে দিল। সারারাত আমার পাশে বসে থাকল। জ্বরের মধ্যে আমি রুদ্রকে বলতে শুনলাম, মা, তুমি অসুস্থ হয়েছ বলে আমার বুকে ব্যথা হচ্ছে। আমি তোমার অসুখ আমার মধ্যে নিয়ে নিতে চাই। তার এই কথা শুনে আমার মনে একটা অন্যরকম অনুভূতি হল। অসুস্থতার সময় রুদ্রের যত্ন দেখে আমি বুঝতে পারলাম যে তার ভালোবাসা যত অস্বাভাবিকই হোক না কেন, সেটা খাঁটি। সে সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা ভুল পথে গেছে। সুস্থ হওয়ার পর আমি রুদ্রকে বললাম, রুদ্র, তুই আমার অসুখের সময় যে সেবা করেছিস তার জন্য ধন্যবাদ। কিন্তু তোর ভালোবাসার পদ্ধতি পরিবর্তন করতে হবে। রুদ্র বলল, মা, আমি তোমাকে ভালোবাসার জন্যেই তোর সেবা করেছি।
আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়। ভালোবাসা মানে অন্যের ভালোর জন্যে ত্যাগ স্বীকার করা। কিন্তু রুদ্র আমার কথা বুঝতে পারল না। এর মধ্যে প্রিয়া আমাকে বলল, মা, আমি এই পরিবেশে আর থাকতে পারছি না। রুদ্র ভাইয়ার আচরণে আমার খারাপ লাগে। আমি বুঝতে পারলাম যে রুদ্রের জন্যে আমাদের পরিবারের সবাই কষ্ট পাচ্ছে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে রুদ্রের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি তাকে বললাম, রুদ্র, তুই আমাকে ভালোবাসিস তা আমি জানি। কিন্তু তোর এই ভালোবাসা আমাদের সবার জন্যেই ক্ষতিকর হয়ে উঠেছে। রুদ্র বলল, মা, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি বললাম, রুদ্র, তুই আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিস। তোর বোনের মন খারাপ করেছিস। তোর বাবাকে চিন্তিত করেছিস। রুদ্র বলল, মা, আমি তোমাদের ভালোর জন্যেই সব করি। আমি তাকে বললাম, রুদ্র, যদি তুই সত্যিই আমাকে ভালোবাসিস তাহলে আমার খুশির জন্যে তোর আচরণ পরিবর্তন কর। রুদ্র চিন্তায় পড়ে গেল। সে বলল, মা, তুমি কি চাও আমি করি? আমি বললাম, রুদ্র, তুই একটা চাকরি খোঁজ। নিজের জীবন নিয়ে ভাব। একটা মেয়ে পছন্দ কর। রুদ্র বলল, মা, আমি তোমাকে ছেড়ে কিছুই করতে পারব না। আমি বললাম, তাহলে তুই আমাকে সত্যিই ভালোবাসিস না। তুই শুধু নিজের স্বার্থের কথা ভাবিস। এই কথা শুনে রুদ্র খুব কষ্ট পেল। সে বলল, মা, তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না? এটা তো অন্যায়। আমি বললাম, রুদ্র, ভালোবাসা মানে অন্যের সুখের জন্যে নিজে কষ্ট সহ্য করা। তুই আমার সুখের জন্যে কি করেছিস? রুদ্র এই কথার উত্তর দিতে পারল না। সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, মা, আমি তোমার সুখের জন্যে কি করতে পারি? আমি বললাম, রুদ্র, তুই একটা স্বাধীন জীবন গড় তোল। তোর নিজের পরিবার করো। রুদ্র বলল, মা, আমি চেষ্টা করব। কিন্তু তোমাকে সম্পূর্ণ ছেড়ে দিতে পারব না। আমি বললাম, রুদ্র, আমি তোকে সম্পূর্ণ ছাড়তে বলছি না। কিন্তু একটা সীমা রাখতে হবে। এই কথাবার্তার পর রুদ্র কিছুটা পরিবর্তিত হল। সে একটা চাকরির খোঁজ করতে শুরু করল। কয়েক জায়গায় ইন্টারভিউ দিল। অবশেষে একটা অফিসে চাকরি পেল। চাকরি শুরু করার পর রুদ্র দিনের বেলা বাড়িতে থাকত না। এতে আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু সে অফিস থেকে ফিরে এসেই আমার কাছে চলে আসত। বলতো, মা, আমি সারাদিন তোমাকে মিস করেছি। অফিসের কাজে রুদ্র বেশ ভালো করছিল। তার বস তার কাজে সন্তুষ্ট ছিল। কিন্তু অফিসেও রুদ্র সব সময় আমার কথাই ভাবত। সে তার সহকর্মীদের আমার কথা বলত। একদিন রুদ্রের অফিসের এক সহকর্মী আমাদের বাড়িতে এলো। সে আমাকে বলল, আন্টি, রুদ্র সারাক্ষণ আপনার কথা বলে। আপনাকে নিয়ে এত গর্ব করে যে মনে হয় আপনি তার গার্লফ্রেন্ড। এই কথা শুনে আমি খুবই বিব্রত হলাম। আমি রুদ্রকে বললাম, রুদ্র, তুই অফিসে আমার কথা কম বলিস। লোকে ভুল বুঝতে পারে। রুদ্র বলল, মা, আমি তোমাকে নিয়ে গর্বিত। তাই তোমার কথা বলি। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে শুনল না। কয়েক মাস পর রুদ্রের অফিসে একটি মেয়ে তাকে পছন্দ করতে শুরু করল। মেয়েটার নাম শ্রেয়া। সে রুদ্রকে প্রপোজ করল। কিন্তু রুদ্র তাকে না করে দিল। বলল, আমি কাউকে ভালোবাসতে পারব না। শ্রেয়া বারবার চেষ্টা করল রুদ্রকে রাজি করাতে। সে এমনকি আমাদের বাড়িতেও এলো। আমাকে বলল, আন্টি, আপনি রুদ্রকে বলুন আমার সাথে বন্ধুত্ব করতে। আমি শ্রেয়াকে বললাম, বেটা, আমি চেষ্টা করব। আমি রুদ্রকে বললাম, রুদ্র, শ্রেয়া তোকে পছন্দ করে। তুই তার সাথে বন্ধুত্ব করো। রুদ্র বলল, মা, আমার শ্রেয়ার মতো মেয়েদের দরকার নেই। আমি তোমাকেই ভালোবাসি। আমি বললাম, রুদ্র, তুই আমাকে সুখী দেখতে চাইলে শ্রেয়ার সাথে বন্ধুত্ব কর। এই কথা শুনে রুদ্র রাজি হল শ্রেয়ার সাথে বন্ধুত্ব করতে। কিন্তু তার বন্ধুত্বে কোনো আন্তরিকতা ছিল না। সে শুধু আমার খুশির জন্যে শ্রেয়ার সাথে সময় কাটাত। শ্রেয়া বুঝতে পারল যে রুদ্র তার সাথে মন থেকে মিশতে পারছে না। সে আমাকে বলল, আন্টি, রুদ্রের মন কেমন যেন অন্য কোথাও। সে আমার সাথে থাকলেও মানসিকভাবে অনুপস্থিত থাকে। আমি শ্রেয়াকে বললাম, বেটা, রুদ্রের কিছু মানসিক সমস্যা আছে। ধৈর্য ধরো। কিন্তু শ্রেয়া বুঝতে পারছিল যে রুদ্রের সমস্যা অন্যরকম। সে একদিন আমাকে সরাসরি জিজ্ঞেস করল, আন্টি, রুদ্রের কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম আছে? আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। বললাম, না বেটা, তার কোনো প্রেম নেই। কিন্তু শ্রেয়া সন্তুষ্ট হল না। সে আরও প্রশ্ন করতে চাইল কিন্তু আমি এড়িয়ে গেলাম। কয়েক মাস চেষ্টা করেও শ্রেয়া রুদ্রের মন জিততে পারল না। অবশেষে সে হার মেনে নিল। রুদ্রকে বলল, রুদ্র, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ভালোবাসতে পারবে না। আমি আর তোমাকে বিরক্ত করব না। শ্রেয়া চলে যাওয়ার পর রুদ্র আমার কাছে এসে বলল, মা, দেখো, শ্রেয়াও চলে গেল।
আমি তোমা ছাড়া কাউকে ভালোবাসতে পারি না। আমি তাকে বললাম, রুদ্র, তুই শ্রেয়ার সাথে ভালো আচরণ করিসনি। রুদ্র বলল, মা, আমি চেষ্টা করেছি। কিন্তু আমার হৃদয় তোমার কাছেই আটকে আছে। আমি বুঝতে পারলাম যে রুদ্রের সমস্যা এত গভীর যে সহজে সমাধান হবে না। এভাবে আরও 1 বছর কেটে গেল। রুদ্রের বয়স হয়েছে 22। কিন্তু তার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। সে এখনও আমাকে নিয়েই পাগল। চাকরি করলেও তার সব চিন্তা আমাকে নিয়ে। একদিন আমি একটা সাহসী সিদ্ধান্ত নিলাম। আমি রুদ্রকে বললাম, রুদ্র, আমি কিছুদিনের জন্যে আমার বোনের বাড়িতে যাব। তুই এখানে থাকবি। রুদ্র ঘাবড়ে গিয়ে